স্যার আমরা বইতে পড়তেছিলাম। বইতে বলতে ২টা কাজ হইছে। তো চেষ্টা করব হলো আজকের ক্লাসে শেষ করে দেওয়ার। আর যদি না হয় তাহলে আমরা এটা ২ টা পার্টে করব। ঠিক আছে? তো আমরা কি পড়ছিলাম? আ উপরে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন গুলা ছিল সেগুলো পড়ছিলাম যে আমাদের বক্রতা যদি কেন্দ্রটা মূল বিন্দুতে হয় তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলো হচ্ছে এরকম দেখতে হবে। 0, 0 কেন্দ্র বিশিষ্ট যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তোমার ইকুয়েশন হচ্ছে এটা। এবং সেখানে a is greater than b এটা দেখে তোমাকে চিনতে হবে x অক্ষের সমান্তরাল। আর যদি 0, 0 কেন্দ্র বিশিষ্ট y অক্ষের সমান্তরাল হয় তাহলে ইকুয়েশন তোমার এটা এবং উপবৃত্তের সমীকরণটা মানে y অক্ষের সমান্তরাল বুঝতে হলে তুমি দেখতে হবে যে b is greater than a আছে কিনা। তারপর স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি যে h কে কেন্দ্র বিশিষ্ট যদি হয় তাহলে x অক্ষের সমান্তরাল হলে সেম আগেরটাই খালি x মাইনাস h আর ওখানে y মাইনাস k এই দুটো টার্ম চলে আসবে। সো এই দুটা তো আমরা আলোচনা করছিলাম। আর যদি তোমার দেখো যে কোনোভাবে বুঝতে পারো যে এগুলো অক্ষের সমান্তরাল না, x কে কেন্দ্র বিশিষ্ট হলেও অক্ষের সমান্তরাল না, তাহলে তোমাকে একমাত্র উপায় উপবৃত্তের সমীকরণটা বের করার হচ্ছে SP equal to EPM। E এর মান জানা লাগবে তোমার হচ্ছে এই যে তাহলে এইটা সূত্র দিয়ে তোমাকে যদি ম্যাথ করতে হয় তাহলে তোমাকে এই তিনটা কোয়ান্টিটি জানা লাগবে, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখা। আর বুঝবা কিভাবে সমান্তরাল হবে কি হবে না এটা আমরা ডিসকাস করছি এই পরাবৃত্তের সময়। আচ্ছা তাহলে আমাদের হুম আমি টাইপ করে নিছি যে এইটা টাইপ, এই টাইপে তোমার হচ্ছে এসি অমৃতের বইয়ে যেই অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আমি ইনক্লুড করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। তো প্রথম টাইপটা হচ্ছে এটা যে উপবৃত্তের একটা বৈশিষ্ট্য হলো এসপি প্লাস এস প্রাইম পি ইজ ইকুয়াল টু বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। এটা একটা উপবৃত্তের বৈশিষ্ট্য। কিরকম বৈশিষ্ট্য এটা কি আমি আহ না এড করা হয়নি। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যদি উপবৃত্তটা এরকম হয়, ধরো এটা উপবৃত্ত, ধরলাম একটা যে কোনো তার ক্ষেত্রে এটা সত্য। আমরা জানি উপবৃত্তের দুইটা উৎকেন্দ্র হয়, একটা এস প্রাইম আর একটা হচ্ছে এস। তো উপবৃত্ত উপর অবস্থিত যে কোনো বিন্দুর সাথে এই এস আর এস প্রাইমের একটা রিলেশন আছে এবং সেটাই হচ্ছে ওইটাই এসপি প্লাস এস প্রাইম পি ইজ ইকুয়াল টু বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হয়। এটা তুমি সুন্দর অ্যানিমেশন টাইপের ভিডিও দেখতে পারবা তুমি যদি ইউটিউবে সার্চ দাও যে যে মেজর অ্যাক্সিস অফ অ্যান ellipse is equal to the distance between two focuses এরকম করে একটা সার্চ দিলে দেখবা যে অ্যানিমেশন টাইপের ভিডিও পাবা। তো যাই হোক আমাদের এটা কি বলতেছে, ধরো আমি যে কোনো একটা আরবিটারি পয়েন্ট পি ধরলাম পি এক্স কমা ওয়াই। তো এটা যেটা বলতেছে যে এই পি এক্স কমা ওয়াই হতে এস এবং এস প্রাইমের দূরত্বের যোগফলের বৃহৎ অক্ষের সমান। ঠিক আছে? যেমন আমি বলি হলো এটা এস প্রাইম আর এটা হচ্ছে এস পি, ধরো এই তো দুইটা দূরত্ব নিলাম, এটা একটা আর এটা একটা। তো ধরো এটা এক্স দূরত্ব এটা ওয়াই দূরত্ব ধরো। আচ্ছা এক্স ওয়াই তো ইউজ করছি, ধরো হচ্ছে তাহলে অন্য কিছু ধরি, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এম ধরো। তাহলে এল প্লাস এম হবে তোমার, এটা যেহেতু আমি এক্স অক্ষের সমান্তরাল নিয়েছি তাহলে টু এ এর সমান হবে। ঠিক আছে? সিম্পল হিসাব। এবং এটা উপবৃত্তে উপস্থিত যে কোনো পি এর জন্য সত্য। তুমি পি এখানে নাও, তুমি এখানে পি এখানে নাও, তুমি পি এখানে নাও। অ্যাকচুয়ালি তুমি আসলে পিটা যদি এখানে কল্পনা করো তাহলে তুমি আসলে ভিজুয়ালি দেখতে পারবা যে আসলে সমান। এই যে এতটুকু আর এতটুকু যোগ করলে কিন্তু বৃহৎ অক্ষেই আসে, তাই না? তো এটা যে কোনো পয়েন্টের জন্য সত্য। কি হয় তুমি যদি এই পয়েন্টটা এখান থেকে বাড়াতে শুরু করো তাহলে এখান থেকে দূরত্বটা কি করে বাড়তে থাকে আর এখান থেকে দূরত্বটা কমতে থাকে, আলটিমেটলি যোগফলটা সমান হয়। তো এখন এইটা আমাদের মনে রাখতে হবে আর কি। তাহলে এটা এখানে লেখা আছে বৃহৎ অক্ষের এক্স অক্ষের সমান্তরাল হলে এসপি প্লাস এস প্রাইম বি হবে টু এর সমান, ওয়াই অক্ষের সমান্তরাল হলে বৃহৎ অক্ষটা টু বি হয়। তো এটা টু বি হবে। ঠিক আছে? এখন অঙ্ক কিরকম আছে, অঙ্কতে তোমার যেটা দেয়া থাকবে যেমন এটা হচ্ছে ওইটা টপিকের উপরে অঙ্ক, 2 নম্বর অঙ্ক আর কি। যে একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় হলো এস আর এস প্রাইম দেওয়া আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে? মানে আমি যদি ওটার সাথে রিলেট করি এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু টু এ, তাই না? তো এইটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে এবং সরি এস দেওয়া আছে, এস প্রাইম দেওয়া আছে।
আচ্ছা, বিরোধকে সমীকরণ বের করতে হবে। তো সমীকরণ মানে কি? কোন একটা কন্ডিশন লাগবে যেটাকে আমরা সমীকরণ নিয়ে আসবো। কন্ডিশনটা এটাই। এটা ইউজ করে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে আমরা জানি আমরা লিখবো যে ১ নম্বর অ্যান্সারটা করতেছি। ১ নম্বরটা হবে we know that কি জানি যে SP প্লাস S প্রাইম P equal to 2A। তা তুমি একটু বাংলাতে লিখে দিলা। যখন মেইন অঙ্ক করবা, উপবৃত্ত হতে উৎকেন্দ্র হতে যেকোনো উপবৃত্ত অবশ্যই যেকোনো বিন্দু দূরত্ব যোগ করলে এরকম করে বাংলাতে লিখে দিল। এরপর SP সমান কি লিখতে পারি বলো তো? তো তুমি ধরে নাও যে লেট P হচ্ছে x, y। তো SP ইকুয়াল টু এটা লেখা যায় না? রুট ওভার দূরত্ব, তো দূরত্বের সূত্র, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র ফেলে দাও। x মাইনাস 1 স্কোয়ার y প্লাস 1 স্কোয়ার যোগ -1 আছে ওখানে। আর হচ্ছে ওই s প্রাইম হতে দূরত্বটা হবে তাহলে কি x মাইনাস 5 স্কোয়ার y প্লাস 1 স্কোয়ার। এটা বৃহদকের সমান, বৃহদকটা দিয়ে দিছে, এটা হচ্ছে 8। এটা আবার 16 না কিন্তু, 16 না। 8 হলো বৃহদাক্ষেরই দৈর্ঘ্য। 2 এটা কি বৃহদাক্ষের দৈর্ঘ্য, এটা আরো 16 লিখো। 8 এটা। এই তো শেষ, তোমার অঙ্ক অলমোস্ট ডান। এখন এটাকে জাস্ট ছোট করা লাগবে। কি করা যায় ছোট করার জন্য? আমরা একটা কাজ করতে পারি, এই একটারে ওপাশে পাঠায় দাও, আর এই যেটা কনস্ট্যান্ট পার্ট থাকবে এটা এই পাশে নিয়ে আসো, তাহলে হিসাব করতে সুবিধা হবে। তাহলে -8টা এই পাশে নিয়ে আসি। এরপর কি বর্গ করে দিই? বর্গ করে দিলে এখানে আসবে x মাইনাস 1 স্কোয়ার প্লাস y প্লাস 1 স্কোয়ার। ওকে, এরপর হলো -2 ইন্টু কত, 16 চলে আসবে। 16 রুট 16, 28 64। দেখো ভুল গেলে একটু বলে, যে আপনি ভুল যাইতেই পারে। এটা হলো। আচ্ছা, আমাদেরকে রুটটা সরাইতে হবে। রুটটা যদি সরাইতে হয় কি করা যেতে পারে? আমাদের কি কাটাকাটি যাচ্ছে কিছু? আমাদের বোধহয় একটা জিনিস কাটাকাটি যায় না? এইটা আর এটা এই পাশ থেকে কাটিয়ে দিতে পারি। হ্যাঁ, দেওয়াই তো যায়। নাকি? তো আর কি করা যেতে পারে? হুম, এই তো এগুলোই। তাহলে 16টাকে ওপাশে নিয়ে যাই। তাহলে এখানে x মাইনাস 1 স্কোয়ার মাইনাস x মাইনাস 5 স্কোয়ার, আর তারপর হচ্ছে প্লাস 64। এইটা ইকুয়াল টু আসতেছে 16 রুট ওভার x মাইনাস 1 স্কোয়ার প্লাস y প্লাস 1 স্কোয়ার। এটা আসতেছে। আচ্ছা। হুম। এরপরে কি করা যায়? এটা ফেলে দিলে বোধহয় বেশি ভালো হতো। এখানে সূত্র যদি ফেলে দিতাম, a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এর মধ্যে সূত্রটা ফেলে দিই নাকি? হ্যাঁ, এখানে সূত্রগুলো ফেলে দিই, তারপরে এটা স্কোয়ার করবো। তাহলে এখানে একবারে যদি করি তাহলে এখানে আসবে 2x স্কোয়ার। না, এভাবে বড় হয়ে যাচ্ছে। অন্য কিছু একটা উপায় আচ্ছা, স্কোয়ার গুলো কাটা যাবে হয়তো, তাই না? মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওখানে চলে আসবে, আর এখানে কত আসতেছিল? মাইনাস 10x, তাহলে প্লাস 10x প্লাস প্লাসে 25, -25 আসবে, প্লাস 64। দেখো তো এটা আসবে না কিছু? তারপর এখানে যদি কাজ করি তাহলে এখানে কত থাকে? 8x। আর এখানে কত করো তো, 64 আর 1 করে 65। 65 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত হয়? 40 নাকি? 40 তো বোধহয়। এ বড় হবে এটা অঙ্ক একটু, উপায় নেই। কিন্তু আমাদের, আচ্ছা দেখি, হিসাব করে দেখি।
হ্যাঁ বলো, আর কি উপায় করতে পারি, বলো বলো। আটটাকে ভাগ করে দিবা, কোথায় ভাগ করে দিবা? না, তখনও কষ্ট হইতো, রুটটা এভাবে উঠতো না। না না, হবে না, ওভাবে না। এইভাবেই এটা সহজ। না, তাও ওখানে নিয়ে প্যারা খাইতা। করতে পারো, আসলে করাই যায়, সমস্যা নেই, করাই যায়। তবে এটা এইভাবে সবচেয়ে সহজ হয় আর কি। তুমি যদি ম্যাথটা এইভাবে করো, মানে একটাকে এই পাশে আনে যদি কাজটা করতে পারো। ঠিক আছে, আমরা দেখি না হয় হবে। চার চার কমন নাও, চার কমন নিলে এখানে আসবে 2x, এখানে আসবে 10, আর এখানে কত, 4। নাকি আর কোনো কিছু, 8 কমন যায়, 5 8 40, হ্যাঁ 8ই তো কমন যায়। তাহলে 8 কমন নিচ্ছে, হ্যাঁ, পরের পৃষ্ঠায়। একটু ধৈর্য ধরে করবো, সমস্যা নেই, মিলবে। x+5, আর এখানে 2 রুট ওভার x-1 স্কোয়ার প্লাস y+1 স্কোয়ার, স্কোয়ার করে দাও। x² প্লাস 10x প্লাস 25, 16, x-1 স্কোয়ার, আর 16 কেন, 4, 4x-1 স্কোয়ার, 4y+1 স্কোয়ার। হুম, তো হয়ে গেছে অলমোস্ট। এরপর জাস্ট কি করব, এটাকে বড় হিসেবে আর কি অঙ্কটা, এগুলো অঙ্ক একটু বড়ই হবে, উপায় নেই, বড় করে করা লাগবে। x² প্লাস 10x প্লাস 25, 4, এটা যদি করে দিই 4x² মাইনাস 8x প্লাস 4, তাই না? প্লাস 4, 4y² 8y প্লাস 4, ঠিক আছে? এবার x² গুলো একসাথে করো, তাহলে x² একসাথে করলে এখানে আসবে কত, 3x², এখানে আসবে, হ্যাঁ 3x² তো আসতেছে। তারপর এখানে আসবে 4y², 10x টা যদি পাশে পাঠাই দিই তাহলে এটা আসবে মাইনাস 18x প্লাস 8y, 4 4 8, 25 যদি ওপাশে চলে যায় তাহলে 8 থেকে 25 গেলে কত হয়, কত হয়, 8 থেকে 25 গেলে 17। এইটা কিছু একটা আসছে। তো আমাদের উত্তরে অবশ্য যেটা দেওয়া আছে, উত্তরে যেটা দেওয়া আছে ওটা এরকম সুন্দর করে দেওয়া আছে, মানে একটু মানে কি বলে, এই যে কি সুন্দর ফরম্যাটে দেওয়া আছে। এখন কথা হলো যে এইটা আছে না, এইটা তো একটা অ্যাপ্রোচ, এটা হচ্ছে অল টাইপ অফ উপবৃত্তের জন্য এই অ্যাপ্রোচটা থাকবে। আমি হলো চাইলে এখান থেকে এইখানে এদের মতো এই অ্যান্সারে আসতে হবে আমাকে, পারবো না? আদর্শ আকারে কিন্তু বের করা আমরা পারি। এখন ওরা যেভাবে করছে ওদের অ্যাপ্রোচটাও তুমি যদি দেখতে চাও তাহলে আমরা দেখতে পারি। এটা একটা মেথড, এবং এইটা মেথড সবসময় তোমার কাজে দিবে যে কোন টাইপের উপবৃত্তের জন্য। এখন তুমি যদি এখানে এই অঙ্কটা একটু খেয়াল করতে, তোমাদের এখানে এটা অঙ্ক সহজ দিয়েছে, তাহলে তুমি আসলে এই অঙ্কটাকে অন্যভাবে চিন্তা করতে পারো। কিরকম চিন্তা, যে দেখো তোমার এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক গুলো দেখে বোঝা লাগবে যে এটা আসলে কোন অক্ষের সমান্তরালে আছে। বুঝতে পারতেছো এটা কোন অক্ষের সমান্তরালে আছে? দেখো 1 - 1 5 - 1, এইটা কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে এক্স স্থানাঙ্কটা, মানে উপকেন্দ্রগুলো একটা অ্যাক্সিসেই আছে। বুঝতে পারছি? সো এটা এরা আসলে এক্স অক্ষের সমান্তরাল, বুঝছো? কারণ এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিসটা ঠিক থাকবে। আর তুমি যদি এমনি ভিজুয়ালি দেখতে চাও ব্যাপারটা হবে এরকম, মানে বিন্দুগুলো যদি আমি বসাই আর কি, 1, এটা 1, আর হচ্ছে -1 এখানে ধরো, -1 হচ্ছে ধরো 1 - 1 এখানে, এটা একটা বিন্দু, নাকি ঠিক লাগছে? হ্যাঁ। আর হচ্ছে 5 - 1 একটা বিন্দু এখানে, দেখছো?
এটা কিন্তু এটাই তো ওর বৃহৎ অক্ষটা হবে, উপকেন্দ্রগুলো তো বৃহৎ অক্ষে থাকে। তার মানে আমাদের যে উপবৃত্তটা আছে ওটা আসলে একটা অক্ষের সমান্তরাল উপবৃত্ত, তাই না? তো অক্ষের সমান্তরাল হলে আমাদের কাজটা সহজ, কাজ তো ইজি হয়ে যায়। কি আমরা ধরে নিতে পারি যে আমাদের উপবৃত্তটা হচ্ছে এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই টু বাই এ ওয়াই মাইনাস কে স্কোয়ার বাই বি ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, এটা আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি। তো এখানে দেখো এইচ কে বের করা লাগবে। তো এইচ কে টা কি এই দুইটা উপবৃত্তের মধ্যবিন্দু না? এটাই তো এইচ কে, কেন্দ্র না? বলছিলাম আমি যে উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্তদ্বয়ের মধ্যবিন্দুটা কেন্দ্র পাবা। তো এখান থেকে কিন্তু কেন্দ্রটা ইজিলি বের করা যাবে। কেন্দ্রটা কি হবে? এক্স স্থানাঙ্কটা হবে 1+5/2 আর ওয়াই স্থানাঙ্কটা হবে -2/2। -1 যোগ করলে -2 হবে। তাহলে এটা আসতেছে কত? 3 আর এটা আসতেছে কত? -1। এইচ কে পাই গেছো। এখন এ আর বি লাগবে। দেখো এ কত? 2a = 8 না? তাহলে a = 4, a = 4। তো এ পাই গেছো। এখন বি বের করতে হবে। তো তোমাকে বোধহয় বলছিলাম, তোমাকে যদি এ এ যা থাকে বি বের করতে হয়, তো তখন তুমি কি ইউজ করবা? আচ্ছা, আরেকটা জিনিস এখানে দরকার আমাদের হচ্ছে উৎকেন্দ্রিকতা তো বের করা নাই। উৎকেন্দ্রিকতা তো নাই। এখন বি ভ্যালুটা কিভাবে বের করবো? এটা হচ্ছে কথা। বি এর ভ্যালুটা বের করা লাগবে। বি এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? দেখো আমরা আবার এটা পড়ছি না, 2AE সমান উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখান থেকে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে না? এমনি দেখা যাচ্ছে। দেখো এটা যদি 1 হয়, এটা যদি 5 হয়, তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4। অথবা তুমি দূরত্বের সূত্রটা ইউজ করতে পারো। এখান থেকে কিন্তু আমি টা বের করতে পারবো। টা কত তাহলে? 4/2 এর মানে হচ্ছে 8, তাহলে হাফ। তাহলে এখান থেকে টা বের হয়ে গেল। এখন তোমার কাজ টা বের করা। তো টা কিভাবে বের করবা? ওই যে এর সূত্রটা লাগাই দাও। কি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল। এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা বের করবো। এটা হবে 1/4 1 মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু কত? 16। এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা বের করে দিই কত হয়। বি স্কোয়ার বাই 16টাকে এই পাশে রাখো, 1টা তাহলে এটা কত আসবে? 3/4 ইন্টু 16, 9 আসবে। হ্যাঁ, 9 আসতেছে নাকি? 9 তো আসার কোনো কথা, তো 12 আসছে, তাহলে আমার ভুলে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, 4 12 আসছে। তো এই তো হয়ে গেল। এর মান পাই গেছো 4, বি স্কোয়ার মান 12। তাহলে আমাদের উপপাদ্যটা কি আসবে? এক্স মাইনাস এইচ এর ভ্যালু 3 স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16, ওয়াই প্লাস 1/12 1। তো এইটা তুমি করতে পারো। এখন এটা কেন করতে পারছি? কারণ আমাদের উপপাদ্যটা অক্ষের সমান্তরাল, এজন্য। যদি না হয়, ধরো না আমি এখানে এটা -1 আছে, তো এটাতে +1 দিলাম, তাহলে তো এটা আর এক্স অক্ষের সমান্তরাল হলো না। তখন কিন্তু তুমি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করলে ভুল হবে। তখন তোমার একমাত্র উপায় এইটা টেস্ট করা ছাড়া আর উপায় থাকবে না। বুঝতে পারছি? তো তুমি যদি দেখে ফেলো যে আচ্ছা উপকেন্দ্রগুলো দেওয়া আছে এবং বলে দিছে এটা বা বোঝা যাচ্ছে যে অক্ষের সমান্তরাল, তাহলে তুমি এই অ্যাপ্রোচে আগাবা। প্রথমে এখান থেকে কি বের করবা? এ এর মান তো তুমি বের করতেই পারবা। এইচ কে কেন্দ্রটা বের করবা মধ্যবিন্দু দিয়ে, আর দূরত্বের সূত্রটা দিয়ে বের করবা, আর এর সূত্রটা দিয়ে আরেকটা কোয়ান্টিটি বের করবা। তাহলে বলো 2 নম্বরটা পারবা না? 2 নম্বরটা তো আরো ইজি, বলেই দিছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে আহ বিবেচনা করে উপপাদ্যটা সমীকরণ বের করো। সহজ একদম। কেন্দ্রটা কি হবে? এই দুইটা মধ্যবর্তী কেন্দ্র, আর এটা 2a = 8। তো ওখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, a এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তারপর বি এর ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু বের করতে পারবা না? পারবা। দেখো বুঝতে পারছো কিনা বলো। অনেক কিছু বলে ফেললাম একবারে। আনো, ঠিক আছে। তাহলে 2 এর এই অঙ্কগুলো তুমি তাহলে এই অ্যাপ্রোচ। হ্যাঁ, হুম, 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 হ্যাঁ। আর এখানে তো তুমি বুঝতে পারছো যে বলে দিছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বিবেচনা করতে বলছে, প্রধান অক্ষ দেয় মানে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ। তাহলে কেন্দ্রটা 0 0 হবে, এটা না বললেও, না বের করেও আমি বলতে পারি, কারণ বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। সো এখানে জাস্ট এ আর বি এর ভ্যালু বের করা লাগবে। সো এর ভ্যালু কিভাবে পাবা?
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2 এর ইকুয়াল টু 8। আর বি এর ভ্যালু কিভাবে পাবা? আগে ই এর ভ্যালু বের করতে হবে। ই এর ভ্যালুটা এইটা ইনফরমেশন দিয়ে বের করতে হবে। সো এই অ্যাপ্রোচে করতে পারো। আর পরীক্ষায় কিন্তু তোমাকে ঘুরানোর জন্য এটা দিতেই পারে। যে তোমাকে উপকেন্দ্রগুলো এমন ভাবে দিল যে তোমার ওটা অক্ষটা মানে তোমার বৃহৎ অক্ষটা আর ইয়াটা সমান্তরাল হলো না। তখন কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে আসবে। ঠিক আছে? তখন কিন্তু এইভাবে করতে হবে। আমার এই জায়গায় হয়তো ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে। তো এই ক্যালকুলেশনটা একটু দেখে নিবা। তবে অ্যাপ্রোচ সেটা হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা আর এটা কি একই হলো? না, এই যে দেখো, এই অঙ্কটা দেখো। এইটাতে তুমি কিন্তু আর বলতে পারবে না যে এক্স অক্ষের সমান্তরাল। দেখো তো উপকেন্দ্রগুলা দেখো দুইটাই ভিন্ন। 1 -1 2 -2। তুমি এগুলা তুমি ইয়াতে বসাও, অ্যাক্সিসে বসাও। তোমার দেখবা যে বৃহৎ অক্ষটা হ্যাঁ সমান্তরাল না। এই যে 1 -1 এখানে। আর 2 -2 কোথায় বলো? 2 আর এটা -2 এখানে। তাহলে দেখো এই দুইটা তোমার উপকেন্দ্র। তাহলে বৃহৎ অক্ষটা নিশ্চয়ই এইভাবে আছে। আর এটা কি তাহলে সমান্তরাল হলো? হলো না। তখন কি করতে হবে? তখন ওই যে একমাত্র উপায় এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু 2a, এটা ছাড়া আর উপায় নেই। তো এটা তোমাদের জন্য আমি রাখছি করার জন্য। SW বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরের টাইপটা হলো আমাদের পরামিতিক সমীকরণ টাইপের। উপবৃত্তের মানে ইয়ার ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে এটা খুবই অত ডিটেলসে পড়ি নাই, কারণ ওটা অত ইম্পর্টেন্ট না। আর ওটা বোঝাও যায়। বলছিলাম পরামিতিক সমীকরণ নিয়ে একটা অঙ্ক ছিল, থার্ড যেই চলকটা থাকবে এটা সরাই দিতে হবে। তো উপবৃত্তের পরামিতিক সমীকরণটা নিয়ে একটু কাজ আছে, কারণ এটা দিয়ে ম্যাথ আসে ভালোই। তো এখানে আর কি ডেরিভেশনটা আছে কিভাবে আসলো। আমি আগে এমনি বলি যে কি হবে জিনিসটা। তো ধরো তোমার উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন এটা কিন্তু একটা স্পেসিফিক একটা উপবৃত্ত যার কেন্দ্রটা 0 0। তো কেন্দ্র 0 0 এর জন্য কিন্তু আমরা পরামিতিক সমীকরণটা বের করতেছি। কেন্দ্র যদি এক্স কে হয় তাহলে জিনিসটা আলাদা হবে। তবে তোমাদের জন্য জাস্ট এইটাই আসার কথা, এটাই আসবে জাস্ট কেন্দ্র 0 0, এই টাইপের উপবৃত্তের পরামিতিক সমীকরণ। তো তুমি যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরো ধরো আর কি, আর ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু ধরে বি সাইন থিটা যদি ধরো, তাহলে এইটাই হয়ে যায় এই উপবৃত্তটার পরামিতিক সমীকরণ। কিভাবে বলো? বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ রিপিট করতেছি, সমস্যা নেই। আমি বলছিলাম যে তোমার উপবৃত্তের পরামিতিক সমীকরণটা আমরা বের করি মূলবিন্দু কেন্দ্রবিশিষ্ট উপবৃত্তের জন্য। তো তোমার সমীকরণটা যদি হয় স্ট্যান্ডার্ড ওই টাইপের, সেটা বৃহৎ অক্ষটা এক্স অক্ষ হোক আর এক্স অ্যাক্সিস সরি এক্স অ্যাক্সিস সমান্তরাল হোক বা ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল হোক, সেটা ম্যাটার করতেছে না। যদি তোমার উপবৃত্তের সমীকরণটা হয় এটা, তাহলে এই উপবৃত্তের পরামিতিক সমীকরণটা হবে নিচেরটা। কি করতে হবে? এক্স ইকুয়াল টু এ কস থিটা ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। এক্স এর সাথে এ রিলেটেড, ওয়াই এর সাথে বি রিলেটেড। এক্স এর সাথে কস থিটা রিলেটেড, ওয়াই এর সাথে সাইন থিটা রিলেটেড। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ, এটা এই প্রশ্ন করবা, এই জন্যই তো এখানে এটা ডেরিভেশনটা নিয়েছি। রিলেটেড কিভাবে হবে? তো আমরা পরামিতিক সমীকরণ থেকে কি করি? থার্ড একটা চলকের মাধ্যমে আমরা হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নিয়ে আসি। দেখো, এটা আমি যদি আরেকটা প্রমাণ দিই, আমরা যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা ধরি, তার মানে আমরা থিটার মাধ্যমে এক্স আর ওয়াই কে রিলেট করছি। তো এখন তুমি যদি থিটাকে অমিট করে দাও, এই এই মানে দুইটা থেকে থিটাকে সরাই দিতে পারো, তাহলে দেখবা যে ওই সমীকরণটা ফেরত পাবো। দেখো আমরা তাই করতে পারি। আমরা কি ধরছি? এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। তো ধরো আমি চাচ্ছি যে সাইন থিটাটা সরে যাবে, কস থিটা যাতে সরে যায়। আমি কি করতে পারি? এরকম টাইপের অঙ্ক বোধহয় তুমি ইয়াতে করছিলা, এই যে সরলরেখা চ্যাপ্টারে। কস থিটা লিখতে পারো, কস থিটা ইকুয়াল টু হলো এক্স বাই এ। এখান থেকে সাইন থিটা লেখো।
এটা হবে কি y/d। সরাইতে হবে, কি করতে পারি? এটা 1 ধরো, এটা 2 ধরো। 1 স্কোয়ার করো, 2 স্কোয়ার করো, যোগ করো। তাহলে কি আসবে? তাহলে দেখো, এই যে আমাদের যে পরাবৃত্তের, সরি উপবৃত্তের যে সমীকরণটা, সেটা চলে আসছে। এটা তো 1, এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। তো এই যে চলে আসছে। তার মানে কি, এইটাই আসলে ওর পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ কি করে, থার্ড একটা চলকের মাধ্যমে এক্স ওয়াই কে রিলেট করে। তো যেহেতু এইটার কে অমিট করে আমরা উপবৃত্তের সমীকরণটা পাইছি, তো অবশ্যই এটা পরামিতিক সমীকরণ। এখন মুখস্থ করো এটা আপাতত, মেন কথা কিভাবে আসলো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা মুখস্থ রাখতে হবে যে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। এ এর পরিচয় কি, এক্স স্কোয়ার নিচে যেটা থাকে। বি এর পরিচয় কি, ওয়াই স্কোয়ারের নিচে যেটা থাকে। এখন আসলো কিভাবে? এটা হচ্ছে ডেরিভেশন। ডেরিভেশনটা হলো এরকম যে আমরা এখানে একটা, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সহায়ক বৃত্ত। সহায়ক বৃত্ত কিভাবে আমরা বানাবো? আমরা কোন একটা উপবৃত্তে যদি বৃহদাক্ষকের ব্যাস ধরি, তাহলে সেই ব্যাসকে কেন্দ্র করে সেই ব্যাসের জন্য যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে ওটা সহায়ক বৃত্ত হয়। বৃত্তে না তো, বৃত্তে তো এটা ছিল না। আচ্ছা, তো হ্যাঁ, কোথাও করছো এটা। এটা সম্ভব সঞ্চার পথে ওখানে ছিল এই টাইপের ম্যাথ। কেতাবে দেখবা সঞ্চার পথে 3.4 বা 4 নম্বর চ্যাপ্টারটা বের করে দেখো, ওখানে পাবে। আচ্ছা, তো এখানে বেশি কিছু কাহিনী নাই। এখানে কাহিনী হচ্ছে কি, আমাদেরকে এই যে পি বিন্দুটা দেখতেছো, এটা কি উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু, ধরো এটা এক্স হয়। এখন এইটার যে এই স্থানাঙ্কটা এক্স আর ওয়াই, এটা আমরা আসলে এই থিটার মাধ্যমে বের করবো, আর এ আর বি এর মাধ্যমে বের করবো, বুঝছো? তো দেখো কিভাবে বের করা যায়। তো আমরা কি করছি, এই পি বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করছি। এই লম্বটা এই যে উপবৃত্তটাকে পি বিন্দুতে এবং এই সহায়ক বৃত্তটাকে ও বিন্দুতে ছেদ করছে। সি আর ও যোগ করো, সি ও যোগ করো। তাহলে এইটা কি এ সমান না? এইটা তো তোমার এ হয়, বৃহদক্ষের অর্ধেক হচ্ছে এ। তাহলে দেখো, আমরা যদি এক্স স্থানাঙ্কটা বের করি, এক্স স্থানাঙ্কটা কি এইটা না? তাহলে এটা কত হয় আমরা যদি এ আর থিটার মাধ্যমে বের করতে চাই? এ কস থিটা। এটা কি বুঝাইতে হবে? এ এর যে ইয়াটা, এ কস থিটা হবে কিনা বলো আমাকে, এটা এটা কি বুঝছো কিনা, যে এতটুকু হবে এ কস থিটা। এই এতটুকু এক্স এ কস থিটা এরকম যদি থাকে, এই যে এরকম যদি থাকে, তাহলে এটা কি এ কস থিটা না? এটা তো এখন বোঝার কথা। এর দিকে উপাংশটা নিতে হবে। এর এর দিকে উপাংশটা হবে cos থিটা। ঠিক আছে? তাহলে এক্স এক্সটা হলো এ cos থিটা। এখন ওয়াইটা বের করবো। ওয়াইটা কিভাবে বের করবো? আমরা জানি আমরা কোনটার জন্য কাজ করতেছি, এই উপবৃত্তটার জন্য কাজ করতেছি, যেটার এক্স স্থানাঙ্কটা পাই গেছো, দ্যাট ইজ এ cos থিটা। এ cos থিটা, ঠিক আছে? এখন এইটা জাস্ট এখানে ইনপুট করে দাও, এখানে জাস্ট ইনপুট করে দাও, তাহলে ওয়াইটা পাই যাবা। ওয়াইটা দেখবা বি সাইন থিটা চলে আসছে। ঠিক আছে? সো এইভাবে আসলো। সো এক্স কে আমরা এ cos থিটা এবং ওয়াই কে বি সাইন থিটার মাধ্যমে, থিটার মাধ্যমে বের করলাম। এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। এখন মনে রাখতে হবে কি, মনে রাখতে হবে এই লাইনটা, যে পি বিন্দুর এক্স ইকুয়াল এ cos থিটা, বি যা হ্যান ত্যান, পি বিন্দুর স্থানাঙ্কটা এক্স ইকুয়াল টু এ cos থিটা, বি ইকুয়াল টু সাইন থিটা। এখন দেখো, তুমি যদি থিটাকে চেঞ্জ করে দাও, থিটাটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু, তাই না? ধরো থিটা তুমি করলা কি, থিটা তুমি করলে হচ্ছে এটা, তাহলে দেখো থিটা এইদিকে আসবে এরকম। তাহলে বিন্দুটা তখন কোনটা হবে, এইটা। থিটা যদি তোমার হয় এই যে এইটা, এতটুকু, তাহলে বিন্দুটা আসবে এইটা। তো থিটা চেঞ্জ করে 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 তুমি প্রত্যেকটা বিন্দুর জন্য এটা বের করতে পারবে। এর জন্য তো প্যারামেট্রিক সমীকরণ বলতেছে। তো এইটাই বলতেছে। হ্যাঁ, এখন এই থিটার পরিচয় আছে একটা। এই থিটাটাকে কি বলে? এই থিটাটাকে বলে, যা থিটা এর যে কোনো মানের জন্য উপবৃত্তের উপর অবস্থিত, থিটা হলো পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ। কোন একটা পয়েন্টের উৎকেন্দ্রিক কোণ হলো থিটা। বুঝাতে পারছি? এটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। তো তোমার প্রশ্ন আসবে যে এই উপবৃত্তের এই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করো, তখন আমাদের বের করা লাগবে। বুঝছি? এই আর কি। মানে এই থিটা ওয়ান যদি হয় এক্স ওয়ান বিন্দুর জন্য, তো এই হিসাবে চিন্তা করতে হবে।
ধরো তোমার বিন্দু হচ্ছে x1 y1, তো x1 y1 এর জন্য θ1 θ2, θ1 θ1। আর ধরো ধরো তোমার বিন্দু হচ্ছে x2 আর y2, তখন থিটাটা চেঞ্জ হবে, θ2 θ2। অর্থাৎ এক একটা বিন্দুর জন্য উৎকেন্দ্রিক কোণ এক একটা হবে। সো উৎকেন্দ্রিক কোণ হচ্ছে কোন একটা উপবৃত্তের কোন একটা বিন্দুর বৈশিষ্ট্য, ঠিক আছে? সো a cos θ b sin θ, বি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক, থিটাকে পরামিতি বলা হয়। সো এই হচ্ছে ব্যাপার। এখন থিটা বের করবো কিভাবে, এটা একটা সূত্র, চাইলে মুখস্থ রাখতে পারো, তবে আমি বলবো যে মুখস্থ রাখার দরকার নাই। তুমি এটা মনে মনে রাখলেই হলো যে x ইকুয়াল টু a cos θ আর y ইকুয়াল টু b sin θ। এখান থেকে তুমি থিটাটা বের করে ফেলতে পারবে। ধরো আমি কিভাবে বের করবো, ধরো আমি তোমাকে a b দিয়ে দিছি, বিন্দু দুইটাও দিয়ে দিছি, একটা টু, ধরো 2,3, থিটাটা বের করতে পারবে না, বুঝলি? জাস্ট এক্স এর জায়গায় 2 বসাবা, ওয়াই এর জায়গায় 3 বসাবা, এ বি তো দিয়ে দিছি। তো এই দুইটা ইকুয়েশন থেকে যদি থিটা বেরোবে না, ভাগ করে দাও, টেন থিটা আসবে, ওখান থেকে তুমি পাই যাবা। এখন তোমার যদি এত কষ্ট করতে না মন চায়, তাহলে তুমি এই যে সূত্রটা মুখস্থ রাখো। সূত্রটা কিভাবে আসে, কোনো কিছু করে আসেনি, জাস্ট ওই দুটাকে ভাগ করে দিছি। এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটাকে তুমি যদি ভাগ করে দাও, তিন থিটা পাই যাবা। এই টেন ইনভার্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি এক্স, তাইলেই মুখস্থ রাখতে পারো। আর নাহলে জাস্ট এটা মনে রাখো, এখান থেকে টেন থিটা বের করতে পারবা না? পারবা। এই তো এইটুকু ছিল। তো এইটা হচ্ছে ধরো আমরা এই অঙ্কটাই করি, কোন নির্দিষ্ট বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এত কমা এত, এটা কোন একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক এত কমা এত, যা থিটা হলো কোন বিন্দু উৎকেন্দ্রিক কোণ। বলছে যে উপবৃত্তটি বৃহদাকার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বৃহদাকার দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে, তাহলে আমাদেরকে উপবৃত্তের সমীকরণটা বের করা লাগবে। তো আমরা কি বলতে পারি, আচ্ছা এই বলে দিছে পরামিতিক স্থানাঙ্কটা এটা আর এটা, তাহলে এক্স ইকুয়াল টু হলো 4 cos θ, ওয়াই ইকুয়াল টু হলো √5 sin θ। এখান থেকে জাস্ট উপবৃত্তের সমীকরণটা বের করব। কি করব? আগের প্রসেস, cos θ বের করব, x/4, sin θ বের করব, y/√5, স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে এটা আসবে x² / 16, আর ওটা আসবে y² / 5 +1। তাহলে এখান থেকে বলো ইয়া কি হবে, বৃহদাকার দৈর্ঘ্য কি হবে? 2a ইকুয়াল টু আসছে 16। হ্যাঁ এটাই তো, এটাই অ্যান্সার আমাদের। বৃহদাকার দৈর্ঘ্য হচ্ছে, না না ভুল করলাম তো, সরি সরি, a² হচ্ছে 16, a হলো 8, 4, অতএব বৃহদাক্ষর 2a কি 8, এটা অ্যান্সার। বুঝতে পারছি? বুঝছি। নোপ, তোমার কথা শুনতে পাচ্ছি না, একটা কাজ শুনতে পাচ্ছেন। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ কি? লিসনো, লিসনো। হ্যাঁ এখন পাচ্ছি। বোর্ড দেখা যাচ্ছে? রেসপন্স করো, বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখানে, হ্যাঁ কি শুনতে পাচ্ছ না? তুমি তো বললে ক্লিয়ার। কোনো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। ওকে,
সো এটা একটা অঙ্ক দিয়ে অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। তো দেখো অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে যে এই উপবৃত্তটার এই যে এই উপবৃত্তটার এতগুলা বিন্দু আরকি, হ্যাঁ? অনেকগুলা বিন্দু দেওয়া আছে। এটা বিন্দু, এটা বিন্দু, এটা। এই বিন্দুগুলোর পরামিতিক স্থানাঙ্কটা বের করতে বলছে। পরামিতিক স্থানাঙ্ক। আর কোন একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক বলতে কি বোঝায়? সেটা হলো x1 a cos θ1, না শুধু a cos θ, y1 এখানে এইভাবে না লিখে এইভাবে লিখবো। কোন বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হলো বৃত্তের ইকুয়েশন হইতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান হতে হয়। এখানে কি তা আছে? এটা তো উপবৃত্তের সমীকরণ। এই লাইনটা মনে রাখো তাইলে হয়ে যাচ্ছে। কোন বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হলো উপবৃত্তের জন্য a cos θ, b sin θ, where θ is something। তো তোমার কাজ হবে a এর ভ্যালু বের করা, b এর ভ্যালু বের করা এবং পার্টিকুলার ওই বিন্দুর জন্য থিটাটা কত সেটা বের করা। তাইলে তোমার ওই বিন্দুর পরামিতিক স্থানাঙ্কটা ডিফাইন করা হয়ে গেল। ঠিক আছে? তো তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা তখন তুমি এভাবে লিখবা যে এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হলো a cos θ, b sin θ, মানে a এর কিছু একটা মান থাকবে, b এর কিছু একটা মান থাকবে, যেখানে থিটা হলো এত। তোমাকে বললাম না এই উৎকেন্দ্রিক কোণটা কোন একটা বিন্দুর হবে। তো একেক বিন্দুর জন্য উৎকেন্দ্রিক কোণ একেক রকম। সো ওইটাই আসলে ওর পরিচয় যে এই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ এটা, ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ এইটা। ঠিক আছে? তো এখন জাস্ট তুমি কি করবা? ধরো আমরা যদি প্রথম অঙ্কটা করি 4,0 এর পরামিতিক স্থানাঙ্ক বের করি। কিভাবে বের করব? এই যে এখানে গিয়ে দেখাবো। এরা সূত্র দিয়ে করছে, বুঝছো? তো সূত্র দিয়েও করতে পারো, থিটার ডিরেক্ট সূত্র দিয়ে বের হয়ে যাচ্ছে। অথবা ধরো আমি এটার জন্য করব, তাহলে হচ্ছে কিভাবে করবো? ধরো এটা 4,0 এর জন্য করব। 4,0 উৎকেন্দ্রিক পরামিতিক স্থানাঙ্ক বের করব। তো আমার থিটা লাগবে। তো a এর মান কত, b এর মান কত একটু দেখে আসি। ধরো a এর মান 4, b এর মান 5। এটা তো বের করতে পারবো, কোনো ব্যাপার না। তো তুমি বলবা 4 cos θ এই বিন্দুর জন্য, আর 5 sin θ। এখন জাস্ট থিটাটা বের করো এখান থেকে। কি করতে পারি? 2 কে 1 দিয়ে ভাগ করো, tan θ। tan θ কত আসবে? 0/4 আসতেছে না? তাহলে 0/4 তো 0। তো আলটিমেটলি এটা 0 আসবে। থিটা তাহলে কত আসবে? 10 কত 0 ডিগ্রি মান 0 না? তাহলে হ্যাঁ, থিটা আসতেছে 0 ডিগ্রি। তো তুমি বলবা যে 4,0 অতএব 4,0 বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কি বলবা? বলবা যে 4 cos θ, মানে a cos θ যেটা আর কি ছিল, 4 cos θ এবং হলো 5 sin θ, মানে b sin θ যেটা ছিল, where θ is 0 ডিগ্রি। হ্যাঁ, সেটাই কাজ। বুঝছো? এখন ওরা এই সেম কাজটা সূত্র দিয়ে করছে। এই যে থিটা বললাম না, সূত্র একটা আছে। তো সূত্র বসায় এই যে থিটা 0 ডিগ্রি চলে আসে। তারপর বলছে যে 4 এত বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক 4 cos θ। অক্ষ বরাবর বলতে হ্যাঁ, অক্ষ বরাবর হচ্ছে। কারণ বুঝতে পারতেছো 4,0 বিন্দুটা তো কোন অক্ষের উপর অবস্থিত? ওয়াই এক্সিস এর উপর, এক্স এক্সিস এর উপর অবস্থিত। তো এর জন্য থিটাটা তো 0 ডিগ্রি আসবে, তাই না? এমনি বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে কথা। কোথায় পড়তেছে কি হচ্ছে অত কিছু জানার দরকার নেই। জাস্ট তুমি থিটাটা বের করবা। এটাই তোমার কাজ। আর বলবা যে স্থানাঙ্কটা এরকম। তো এখানে অনেকগুলো আমি দিছি, দেখবা। এইটা হচ্ছে তোমার এসি অমতের বইয়ে এইটা ত্রিকোণমিতিক স্থানাঙ্ক নিয়ে এই দুইটা অঙ্ক আর আরেকটা অঙ্ক বোধহয় ছিল।
হ্যাঁ, এইটা অঙ্ক ছিল, আর তো নাই বোধহয়। হ্যাঁ, এটাই ছিল। দেখো এই দুটো অঙ্ক পারবা, এখন ইজি আছে। 13 নম্বর অঙ্কটা বলছে যে উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স আর ওয়াই অক্ষ বিবেচনা করে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র হচ্ছে এইটা, উৎকেন্দ্রিকতা হচ্ছে এইটা। সো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, সবই দিয়ে দিছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ নিতে বলছে, কেন্দ্র 0 0। হ্যাঁ, উপকেন্দ্র দিয়ে দিছে, উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে, এভরিথিং ইজ গিভেন। সো তুমি হচ্ছে সমীকরণটা বের করতে পারবা, পারবা তো? আশা করি পারবা। উপরস্থ এই উপবৃত্তের উপরস্থ তো কি বলছে, এত বিন্দুতে 3, এটা হচ্ছে 3, 2.4 বলে আছে। হ্যাঁ, এটাই বিন্দুর পরমাণুটিক স্থানাঙ্ক। একদম একই জিনিস, জাস্ট তোমার কাজ হচ্ছে প্রথমে উপবৃত্তের সমীকরণটা বের করা, ওখান থেকে এ আর বি এর মান পাই যাবা। তারপরে হলো ওই যে যেটা করলাম আর কি, 4,0 জন্য যা করছি এটার জন্য ঠিক তাই করবো। বুঝাতে পারছি? থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি আসবে তখন। করে দিব নাকি পারবা? ঠিক আছে। দুইটি উপবৃত্তের উপরস্থ নির্দিষ্ট দুইটি বিন্দুর পারমাণবিক স্থানাঙ্ক দিয়ে দিছে এত আর এত। প্রমিত সমীকরণ নির্ণয় করো। এটা তো একদম বাচ্চা অঙ্ক। এক্স ইকুয়াল টু এত কস থিটা, ওয়াই ইকুয়াল টু এত সাইন থিটা, যেটা দুইবার করলাম আমি। তারপর ওখান থেকে কস থিটা আর সাইন থিটা স্কোয়ার করে যোগ করে দিবা, দেখবা যে এই যে 1 নম্বর এটা আসবে, 2 নম্বর ঠিক তাই করবে, এটা আসবে। ওকে, ঠিক আছে, আগাবো। স্কোয়ার 1 2 4 আসবে অ্যাকচুয়ালি। 4 কেন আসবে, 2 আসবে তো মানে, স্কোয়ার বাই হচ্ছে 5। হুম, এর 2 √5 কেমনে আসলো এদের এখানে? x ইকুয়াল 5x, আর হচ্ছে √5 আছে না, এটা √2 cos থিটা, √5 sin থিটা। তো x এগুলো √2 cos থিটা, ওগুলো √5 sin থিটা। যদি cos থিটা করি x বাই √2, এখানে 2 আসে, এখানে 5 আসে। তো ওদের ওই ম্যাথটা কিভাবে মারলো, 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটা তো বুঝলাম না। এটা আসার কথা না, √2 cos থিটা, √5 sin থিটা। এটা যদি 2 cos থিটা থাকতো আর এটা যদি √5 হইতো, তাইলে হয়তো ঠিক হইতো, এখানে 4 হইতো তখন। এখানে একটু ভুল আছে, চেক চেক করবা, ভুল আছে। আমাদের এটাই ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এটা আরেকটা অঙ্ক দিছে, কি দিছে, 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট, আচ্ছা ই এর ভ্যালু দিয়ে দিছে, এত বিন্দু দিয়ে অতিক্রম করে, পার্টিকুলার একটা বিন্দু দিয়ে দিছে। আচ্ছা, উভয়িতের অক্ষ দুটি স্থানাঙ্ক, আচ্ছা বলছে যে এত উৎকেন্দ্রিকতা বিশিষ্ট এত বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত। ওই কথাটা যখন বলবে তখন তোমাকে বোঝা লাগবে এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না। কারণ যখনই বলছে যে উপবৃত্তের অক্ষ দুইটা স্থানাঙ্ক দ্বয়ের উপর অবস্থিত, তো বোঝা লাগবে যে তোমার এইটা ইকুয়েশন। এখান থেকে কাজ খালি এই এ স্কোয়ার আর বি স্কোয়ার এর মান বের করা। ওকে, তারপর বলছে যে উপবৃত্তের একটি সমীকরণ নির্ণয় করো, তারপর এত বিন্দুর উৎকেন্দ্রিক কোণ যে এত, এটা বের করো। কোন ব্যাপারই না, আগে এ আর বি এর মান বের করি, অর্থাৎ সমীকরণটা বের করি। সমীকরণটা কিভাবে বের করবো, দুইটা ইনফরমেশন দিছে, দুইটা চলক লাগে তোমার, দুইটা ইনফরমেশন, একটা উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে, এই বিন্দুতে অতিক্রম করে এটা দিয়ে দিছে। সো প্রথমে উৎকেন্দ্রিকতা যদি লিখি, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো, সরি, হ্যাঁ ওটাই লিখি। এখন কিন্তু আবার বলেনি যে উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, বলছে বলেনি, কি করবা তাইলে যদি না বলা থাকে? যদি না বলা থাকে কি করবা বলো? তোমার বলা নাই এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, বলা নাই, বলছে যে হ্যাঁ, অক্ষ দুইটা ইয়া ইয়ার উপর অবস্থিত, স্থানাঙ্কর অক্ষ দ্বয়ের উপর অবস্থিত। কি করবা বলো? বলছিলাম এক্স অক্ষের সমান্তরাল ধরে নিবে। বুঝছো অর্ণব?
আসো। তাহলে আমি তাই যদি ধরি তাহলে ই এর সূত্রটা কিভাবে লিখবো বলো? 1 মাইনাস কি লিখবো? যদি এক্স অক্ষের সমান্তরাল ধরে নিই তাহলে উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি লিখবো বলো? এটাই এটাই হবে। ঠিক আছে, হ্যাঁ এটাই হবে। তো প্রথমে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ই এর ভ্যালু বসাই দাও, কত? 16/25, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ। তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার কত আসতেছে? ওটা যদি পাশে নিয়ে যাও তাহলে 9/25। সো 25 বি স্কোয়ার ইকুয়াল টু 9 এ স্কোয়ার। তো আপাতত এটা যেটা আসে এটা রাখা দাও। আরেকটা লাগবে আমাদেরকে এ আর বি এর মান বের করার জন্য। ওই যে এটা ইউজ করো। এত বিন্দু দিয়ে অতিক্রম করে বলে দিচ্ছে যে 10,3 আর √5 দিয়ে যায়। যদি যায় তাহলে সিদ্ধ করো। সিদ্ধ করলে এখানে কত আসবে? 100/9 এ স্কোয়ার, স্কোয়ার করছি না, আর এটা আসবে 5, 5/বি স্কোয়ার টু 1। তো এখান থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার আরেকটা সমীকরণ আসবে, তো বের করি ওটা। তো কত আসবে? উপরে 1 যদি ধরি, উপরে হচ্ছে 100/9 a স্কোয়ার 5 বি স্কোয়ার টু 1। তো আমার আসলে এ স্কোয়ার আর বি স্কোয়ার মান হইলেই হলো, তাই না? আচ্ছা, তাহলে কি করতে পারি? আমরা একটা সহজ বুদ্ধি বলতে পারি, সেটা হচ্ছে একটা কাজ করো, আহ লসাগু নাও। লসাগু যদি নাও তাহলে উম, হুম, একটা কাজ করতে পারি, 9 a স্কোয়ার এর ভ্যালুটা এখানে তো 9 স্কোয়ার পাইলা না, এইটা এখানে বসাই দিই, মানে প্রতিস্থাপন পদ্ধতি করি, বুঝছো নাকি? মানে হলো, মনে করো যে এইটা তোমার একটা চলক, বুঝছো? বি স্কোয়ারটা হচ্ছে একটা চলক এল, আর এ স্কোয়ার হচ্ছে একটা চলক এম। সো এল আর এম এর মান বের করবো, বুঝছো? তাহলে তাই যদি করি তাহলে হচ্ছে এখান থেকে এটাকে ধরো 1 নম্বর দিলাম। তাহলে 1 থেকে আমরা যদি এ- 1 নম্বর দিলাম ধরো, 1 নম্বর না দিলেও হয়, এখান থেকে জাস্ট কি করি একটা 100, এগুলো যখন লিখবা পরীক্ষার খাতায় তখন এই আসতেছে করছো? আমি কি ডিরেক্ট লিখে দিবো এইট আসছে তোমার? হ্যাঁ, এইটি তো 8 কেন আসছে? এইট আসছে, হিসাব করছো? তোমার কথা শোনা যাচ্ছে না অন্য। হিসাব করে দেখছো কত আসে? 5×25, 125। 25 কে যদি 25 দিয়ে 125 কে 25 দিয়ে ভাগ করে 9 আসে। আচ্ছা, তাহলে 9 হলো। তাহলে আমাদের হচ্ছে বি স্কোয়ার ভ্যালু পাই গেছি, তাহলে এ স্কোয়ার ভ্যালুটা বলো কত হবে? 25 বি স্কোয়ার বাই 9, তাহলে 25 আসতেছে বি স্কোয়ার ভ্যালু। তো হয়ে গেল আমাদের। তাহলে এইটা সমীকরণ হলো x² বাই 25 আর y² বাই কি 9। ব্যাস, আমাদের ফার্স্ট কাজ তো শেষ হলো। আরেকটা কাজ আছে কি, যে এই যে উৎকেন্দ্রিক কোণটা বের করা। উৎকেন্দ্রিক কোণটা কিভাবে বের করব? এই কোন বিন্দুর জন্য? এই বিন্দুর জন্য। তাহলে আমরা ধরি, নাহলে তুমি ডিরেক্ট সূত্র লিখতে পারো কিন্তু এখানে, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। এটা কিন্তু ডিরেক্ট সূত্র, তাহলে ডিরেক্ট সূত্র বের হবে। এখানে ওয়াই কি আর এক্স কি, এ কি আর বি কি? এ আর বি বুঝতে পারতেছো, 5 আর 3। ওয়াই হলো y1, এক্স হলো x1, মানে যেই বিন্দুটা লাগবে। তাহলে y1 এর জায়গায় এখানে √5 বসাবো, x1 এর জায়গায় এখানে 10/3 বসাবো।
এখন তোমার ধরো না ওই সূত্র তুমি মুখস্থ করো নাই, মনে নাই ধরো, কি করবা? তখন তুমি বলবা যে আচ্ছা 10/3 হলো তোমার হচ্ছে 5 cos θ সমান, আর তোমার এই যে √5টা হলো তোমার হচ্ছে কিসের সমান, 3 sin θ সমান। ওই যে cos θ b sin θ, এখান থেকে থিটাটা বের করো, tan θ এখানে কত আসবে, সামথিং কিছু একটা আসবে। তো থিটা ইকুয়াল টু, আমরা যদি অঙ্ক ঠিক করে থাকি ওটা আসার কথা, একটু বের করে দেখো তো এটা আসে কিনা। করতে আসছে? নোট। হ্যালো, বের করছো আসছে কি? কত আসছে দেখি তো। ইনভার্স এ ওয়াই, বি এক্স, বি এর ভ্যালু 3, হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ লাগলো তোমার, বলো তো? না না, ওইটা ঠিক আছে, তোমার এতক্ষণ লাগলো কেন ওইটা আমাকে বলো। কি? না না, এতক্ষণ লাগানো যাবে না, ফার্স্ট, আরো ফার্স্ট হইতে হবে। আচ্ছা, এটা তোমাদের জন্য রাখে দিছিলাম আমি, এই যে এত উপবৃত্তের এত এবং এত বিন্দুতে কোণামিতিক স্থানাঙ্ক করে বের করো। হ্যাঁ আগেরটাই প্র্যাকটিস করবা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যদি চলে যাই ইয়াতে, আরেকটা টাইপে, উপকেন্দ্র, একাক্ষ, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। উপকেন্দ্র, একাক্ষ, উৎকেন্দ্রিকতা, সরি সরি কি লিখতেছি, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, দ্বিকাক্ষ, কোনটা সূত্র দিয়ে করবো বলো দি? ধরো এটা অঙ্ক তোমাকে আমি দিলাম আজকে, কি করবা তুমি? এটা বলতে পারতে হবে আমাকে, শুরু থেকে বলছি এটা কথা। এই তিনটা কোয়ান্টিটি থাকলে একমাত্র উপায় একটাই, উপায়টা কি, কি করব? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, বলো। স্মরণ পড়ছে? হুম, এটা দিয়ে করতে হবে। নিয়ামক রেখা থেকে দূরত্ব হচ্ছে কি, এসপি কোনটা, এসপি কি নিয়ামক রেখা থেকে দূরত্ব? হ্যাঁ, কোনটা কি, এসপি এর পরিচয় কি, পিএম এর পরিচয় কি, আমাকে এটা বলো। হোয়াট ইজ পিএম এন্ড হোয়াট ইজ পরিচয় কি, এসপি কি, পিএম কি, এটা যদি না বলো তাহলে আর কি বলবো আমি।
হুম, ঠিক আছে। এইটা যদি হয় তোমার কোনিক্স, যেকোনো কোনিক্স এর ক্ষেত্রে এটা সত্য। এটা হচ্ছে পি এক্স ওয়াই, এটা এস, এটা এম। সো পিএমটা হলো এই দূরত্বটা, এসপিটা হলো এই দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, এই এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে তুমি পরাবৃত্ত অঙ্ক করছো? করছো কিনা বলো? করছো। এখানে কি তাহলে নতুন কিছু? এখানে নতুন কিছুই না, সেম আগের হিসাবটাই। সেম আগের হিসাবটাই, জাস্ট এখানে ই এর ভ্যালুটা তখন দেয়া থাকতো না, এখানে দেয়া আছে। ই এর ভ্যালুটা তখন ওয়ান, তুমি জানতাই। এখানে ই এর ভ্যালুটা দেয়া আছে, উৎকেন্দ্রিকতা হ্রাস। ওকে। সো এই হচ্ছে কথা। এখন কি আমি এই ক্যালকুলেশনটা দেখাবো নাকি স্কিপ করবো বলো? এসপি ইকুয়াল টু কি আসবে? এসপি ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স, সরি, ঠিক আছে। এই ধরো এটার জন্য যদি করি, এসপি এর ভ্যালু আসবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার। ই এর ভ্যালু তো দেওয়াই আছে হাফ। আর এটা কি আসবে? এটা হচ্ছে এই যে দূরত্বটা, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি। সিদ্ধ করতে হবে এক্স আর ওয়াই দ্বারা, মানে হচ্ছে এখানে হচ্ছে রুট ওভার, সরি, ও এর নিচে হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার, এই তো, সরি, ওয়ান স্কোয়ার সূত্র আর কি, এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে না লিখি। এই তো, মনে পড়ছে? এটা দিয়ে এটাকে শর্ট করবা। প্রথমে স্কোয়ার করবা, তারপর হচ্ছে এ স্কোয়ার বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা পড়বে, ওটা ফেলবা। একটা কথা করে দিছিলাম। আচ্ছা, তাহলে কি, হ্যাঁ এইখানে আবার একটা কথা আছে, এখানে এই অঙ্কটা এই জন্য দেওয়া দিছিলাম আমি। এখানে একটা কথা আছে দেখো, অঙ্ক কিন্তু আগেরটাই। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এস, দ্বিঘাক্ষ দেওয়া আছে দ্যাট ইজ সামথিং, আর এই যা এত বিন্দু দিয়ে অতিক্রম করে, হ্যাঁ এটা অঙ্ক হবার একটু ডিফারেন্টও আছে, ওকে, সমস্যা নেই। এত বিন্দু দিয়ে অতিক্রম করে, ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে। একটি উপদের সমীকরণ নির্ণয় করে যার উপকেন্দ্রের স্থানাঙ্ক এত, অনুরূপ দ্বিঘাক্ষ এত, এবং ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে। এখানে কিন্তু ইটা দেওয়া নেই, খেয়াল করছো? ইটা নাই, এখন ই তো নাই, কি করা যায়? আচ্ছা, ই নাই, ওটা বের করতে হবে, এটা আমরা বের করবো। প্রথম কথা এই অঙ্কটা আমি করেই দিই, সমস্যা নাই, এই অঙ্কটা করে দিই। এটা বুয়েটে 3-4 সালে আসছে, ফের আবার 17-18 সালে আসছে। আচ্ছা, দেখো, যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা দিছে এইখানে এই কথাটা ইম্পর্টেন্ট, অনুরূপ দ্বিঘাত। তোমাকে বলছিলাম না, এসপি ইকুয়াল টু ইপিএম সূত্র যখন তুমি উপবৃত্তের ক্ষেত্রে বলবা, তখন তোমাকে পাশেরটাই নিতে হবে, আদার সাইডেরটা যদি নাও, না এক্স অক্ষ দিয়ে কেন যাবে? অনুরূপ দ্বিঘাক্ষ হচ্ছে, অনুরূপ দ্বিঘাক্ষ বুঝছো জিনিসটা? অনুরূপ দ্বিঘাক্ষ মানে হচ্ছে পাশেরটা আর কি। আহ, এখন দুইটা নিয়ামক রাখা না তোমার, এটা এস প্রাইম ধরো, এটা এস। এখন এই যে এস এর জন্য তোমাকে অলওয়েজ তোমাকে চুজ করতে হবে এইটাকে, সাইডটাকে, এস যদি না উপকেন্দ্র। হ্যাঁ, অনুরূপটা এস প্রাইম না, অনুরূপটা এস প্রাইম না। অনুরূপটা হলো, অনুরূপের কথাটা বলি, তুমি ভুল বুঝতেছো। এস এর অনুরূপ এইটা, এস প্রাইম এর অনুরূপ এইটা, বুঝছো? অনুরূপ কথা মানে কি? অনুরূপ মানে এর সাথে যেটা আছে ওটা, মিলাই ফেলো না। এস এর অনুরূপ এই পাশেরটাই, এস প্রাইম এর অনুরূপ এইটাই। কারণ কি, এসপি ইকুয়াল টু ইপিএম যদি তোমাকে সূত্র ফেলতে হয়, তোমাকে হচ্ছে এই পাশেরটাই নিতে হবে, বুঝছো? ওই জন্য তোমাকে বলে স্পেসিফিক ভাবে বলে দিছে অনুরূপ, মানে এটাই দিছে আর কি তোমাকে। বুঝাইতে পারছি? বুঝছো জিনিসটা, অনুরূপ ব্যাপারটা? হ্যাঁ, এখন দেখো কথা হলো যে ই তো নাই, সমস্যা নেই, ই নাই, থাকুক না থাকুক, তুমি সূত্র ফেলো এসপি ইকুয়াল টু ইপিএম, এটা ছাড়া তোমার কোনো উপায় নেই এখানে। আচ্ছা, এসপি ইকুয়াল টু কি আসবে? রুট ওভার এক্স মাইনাস, এই যে এটা উপকেন্দ্র, ওয়ান স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার। ই এর ভ্যালুটা কি আসবে? ই এর ভ্যালু জানি না, এটা হবে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর
আর এখানে x এর সহগ y এর সহগের স্কোয়ার মানে √2 আসবে। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √2। এখন এখানে কথা হলো এর ভ্যালুই তো নাই, এখানে একটা জিনিস অজানা। এখন এর ভ্যালু কি বের করা যায়? আলটিমেটলি তুমি এই যে জিনিসটা লিখছো এটা কিন্তু একটা তোমার পড়া উপবৃত্ত হয়ে গেছে অলরেডি। জাস্ট এটাকে তুমি আদর্শ আকারে বানাওনি। এটা কি একটা উপবৃত্ত না? হ্যাঁ, এটা একটা উপবৃত্ত, তোমার সমীকরণ তো হয়েছে এখানে, তাই না? এখন দেখো এই উপবৃত্তটা দিয়ে 1 1 বিন্দু দিয়ে যায়, তাই বলছে না? তার মানে আমি যদি 1 1 বিন্দু দিয়ে সিদ্ধ করি অবশ্যই সিদ্ধ হবে এটা। সিদ্ধ হলে এর ভ্যালু বের হবে না? অবশ্যই হবে। তো ধরো এটা 1 নং, নাম দাও 1 নং, 1 নং উপবৃত্তটি, উপবৃত্তটি কিগামী 1 1 বিন্দুগামী। হ্যাঁ, তো তাইলে 1 1 দ্বারা x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসাবো। তো বসাও, তাহলে এটা কত আসবে? 0 স্কোয়ার, এটা আসবে কত? 2 স্কোয়ার, আর এটা যাই থাকুক থাকুক, আসছে 1 মাইনাস 1 মাইনাস 4 বাই √2। তো এখানে 2 থাকে, এখানে আমরা যেহেতু তো একটা এটা তো পজিটিভ নেগেটিভ নয়, আমি জাস্ট পজিটিভ মানটাই নিব না? তাহলে এখানে কত আসছে? 1 1 কাটা যাচ্ছে, তাহলে এখানে 4 বাই √2 আসে। 4 বাই √2 যদি করি, 4 বাই √2 লেখা, তাহলে 2 2 কাটে, তাহলে এটা আসতেছে আহ, কত? 2 2 যদি কাটে দাও তাহলে আলটিমেটলি দেখবা এর ভ্যালুটা তোমার আসতেছে 1 বাই √2। ঠিক আছে, এইটা চলে আসলো, এর ভ্যালু তোমার পাই গেছো। এখন আবার তোমার এটা সরল করে দেখাইতো, তাই না? যেটা তুমি আগের অঙ্কটাতে করছি। এখন তোমার কাছে এর ভ্যালুটা জানা আছে, এখন তুমি অঙ্ক করা শুরু করে দাও। √x1 x মাইনাস 1 স্কোয়ার y প্লাস 1 স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালু হবে হাফ। আচ্ছা, স্কোয়ার তো দিইনি, তাহলে √2। এখন আগের অঙ্ক, তোমার এটা সেম আগের অঙ্কটাই, এটাকে ছোট করো, ছোট করলে তোমার ম্যাথটা হয়ে যাবে। বুঝতে পারছি? হুম। তো যদি কোনোদিন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেওয়ার আহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে মনে রাখতে হবে যে এই পুরো অঙ্কটা তোমার এই আমি যতটুকু জায়গায় করছি তার চেয়েও কম জায়গা তুমি পাবা এই অঙ্কটা করার জন্য। সো অনেকখানি ক্যালকুলেশন তোমার মাথায় করতে হবে আর কি। ঠিক আছে? এরপরে যে টপিকসটা সেটা হলো বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ বের করা। সো এটা আসলে হ্যাঁ হ্যাঁ, গ ঘতে আসবে, গ ঘতে আসবে। যা করাচ্ছি সব গ ঘতে আসবে। কত ছোট ছোট জিনিসগুলো আসবে, বাকি এগুলো গ ঘতে আসবে। তবে ম্যাথের জন্য একটা সবচেয়ে ভালো হয়, হ্যাঁ তোমাদের তো আবার ম্যাথে ক, খ, গ তিনটা থাকে, 4 4 8 2। হ্যাঁ। সো যেটা বলতেছিলাম যে ম্যাথে তোমার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে নিজে থেকে। কোনো ভাইয়া আসে এমসিকিউ প্র্যাকটিস করাই দিলে ওটা তোমার কোনো লাভ নাই। তোমার নিজে থেকে ম্যাথ বই বার করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর এমসিকিউ প্র্যাকটিস না করলে হবে না, তুমি হাজারটা শর্টকাট শিখতে পারো, বাট তুমি যদি নিজে না করো প্র্যাকটিস, তাহলে তুমি ওই শর্টকাট তোমার পারবা না অ্যাপ্লাই করতে ম্যাথে। সো ইট অল ডিপেন্ডস অন হাউ মাচ ইউ প্র্যাকটিসড। তো একটা হচ্ছে আমাদের কি বলছে, বিভিন্ন শর্ত থেকে উপবৃত্ত সমীকরণ, তাহলে এইটা যদি বের করতে হয়, এইটা এইটা উপবৃত্ত সমীকরণ বের করতে হয়, তাহলে ওই যে প্রথমে আমি একটা কথা বলছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল এইচ কে কেন্দ্র বিশিষ্ট উপবৃত্ত, আর হচ্ছে 0 0 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্ত, এটা যদি মনে থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলো করার কোনো ব্যাপারই না। এগুলো একদম পুরো বৃত্তের অঙ্কগুলোর মতোই। তো এখন আমরা যদি করি, তোমার হচ্ছে 4 নম্বরের ম্যাথ গুলো হচ্ছে এরকম টাইপের। একটি উপবৃত্তের অক্ষ থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে এত এত বিন্দু দিয়ে গমনকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এটাও দেখো কিভাবে করতে পারি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরতে বলছে, তার মানে তুমি কি করবা? তুমি অবশ্যই উপবৃত্তটা ধরবা। 1 নম্বরটা করি। এক্স 1,
আচ্ছা, এরপরে তোমার কাজ এখানে এ আর বি এর ভ্যালু বের করা শেষ কথা। এখন কথা হলো তুমি জানো না এটা এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। জানো? জানা নাই। তো তোমাকে অটোমেটিকলি তোমার যে সূত্রগুলা ফেলতে হবে ওটা এক্স অক্ষের সমান্তরাল ধরেই করা লাগবে। তবে তুমি যদি তোমার কাছে সময় থাকে তুমি চেষ্টা করবা দুইটা অক্ষের সমান্তরাল ধরে যাতে দুই টাইপের ম্যাথই তুমি অ্যান্সার করে আসছো, যদি সময় থাকে। আর নালে নাই। এক্স অক্ষের সমান্তরাল ধরলাম আর কি, এটা আমি আরবিটারি ধরছি, আমার এখানে কোনো করার নাই, একটা তো ধরতে হবে। কারণ সূত্রগুলো তো এক্স অক্ষের সমান্তরালের জন্য আলাদা, ওয়াই অক্ষের সমান্তরালের জন্য আলাদা। তো এখন বলছে যে কি কি দেয়া যায়, ইনফরমেশন দিছে এত বিন্দু এবং এত বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করো ওগুলো। কাটতে পারে যদি মাস্টার সমস্যা থাকে, মাস্টারের সমস্যা থাকলে মাস্টার কাটবে। তবে কাটবে না, যতদূর সম্ভব কাটবে না। কাটা উচিত না আসলে, কাটবে না। কারণ দেখো তোমার বইও তো একটা অ্যান্সারই দিছে, দুইটা অ্যান্সার দিছে কিনা দেয়নি। অ্যাডমিশনে কাটবে। তোমার হচ্ছে এইচএসসি তে কাটবে না হয়তো, না এসএসসি তে না কাটাই উচিত, কাটবে না, তবে অ্যাডমিশনে কাটবে। অ্যাডমিশন পরীক্ষা যদি লিখিত পরীক্ষা আসে, এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে দুইটা অ্যান্সারই করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশনে দুইটাই করা লাগবে। আচ্ছা, এখন আমরা যদি এটা ধরেই করি, তো সিদ্ধ করো। তোমার জাস্ট এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যালু লাগে না, তোমার দেখো ওই জন্য দুইটা ইনফরমেশনও দেওয়া আছে। তো ফার্স্টটা দিয়ে যদি সিদ্ধ করি 1, √6 এর জন্য, বাংলা লেখা কিন্তু লিখতে হবে এখানে একটু। তো এটা আসবে 1/a², 6/b², 1। এটা একটা আসলো। আর হচ্ছে 3,0 বিন্দুর জন্য, আচ্ছা এই অঙ্কগুলো আসলে আমার করে দেওয়া একদমই উচিত না। তোমার কাজ ছিল নিজে নিজে এগুলা ঘাটাঘাটি করে করে দাও, করা। এগুলো কি করে দেওয়ার জিনিস? a² আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1। তো এই স্কোয়ার ভ্যালু এখান থেকে পাই যাচ্ছি, দ্যাট ইজ হচ্ছে 9। এখান থেকে স্কোয়ারের ভ্যালুটা বসাই দাও, দ্যাট ইজ হলো 1/9। 6 প্লাস 6/b², এটা হচ্ছে কত? 1। এখান থেকে বি স্কোয়ারের ভ্যালু কত আসে একটু বের করো তো। 1/9 ইন্টু 4/27। ওকে, দিছে। এখন জাস্ট বসাই দাও, x²/9, y² 4/27 ইন্টু 1। এখন এটা কিভাবে সলভ করবো ওদের মতো আনতে যদি চাই? হুম, তা পারবা এখানে আসতে? 27 দিয়ে গুণ করলে হয়ে যাবে, বুঝছো? 27 দিয়ে, তাই কি? এই যে, হ্যাঁ ঠিক আছে। কোন উপবৃত্তের কি বলছে? আচ্ছা, যাই হোক আমার মেথড ঠিক আছে, অঙ্ক আমি যা ভুল করতে পারি সেটা সমস্যা নাই। কোন উপবৃত্তের উপকেন্দ্রের লম্ব উপবৃত্তের বৃহদাক্ষের অর্ধেক তার উৎকেন্দ্রিকতা কত? SW করবা, পারবা না? বলে দিছে উপকেন্দ্রিক লম্বের লম্ব মানে উপকেন্দ্রিক লম্বটা, এখন তোমাকে ধরে নিতে হবে যে উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, বুঝছো? আর এই সূত্র ফেলবা কিভাবে? তারপর তুমি বলবা উপকেন্দ্রিক লম্বটা হলো আমার 2b²/a। এটা বলছে কিসের সমান? বৃহদক্ষের অর্ধেকের সমান, তার মানে বৃহদক্ষের অর্ধেক হচ্ছে a। এটা বলে দিছি, এটা একটা ইনফরমেশন বলে দিছি। সো আমরা কি বলতে পারি যে 2b² = a², তো এতটুকু তো বলা যায়। এখন বলছে উৎকেন্দ্রিকতা কত। আচ্ছা, উৎকেন্দ্রিকতা তাহলে কিভাবে বের করবো আমরা? উৎকেন্দ্রিকতার সূত্র লিখে দাও, E = 1/b²/a²। এ স্কোয়ারের ভ্যালুটা বসাই দিতে পারো বা বি স্কোয়ারের ভ্যালুটা বসাই দিতে পারো, যা ইচ্ছা। ধরো এ স্কোয়ারের ভ্যালুটা বসাই দিই, তাহলে এটা আসবে 2b²। তো এটা কাটে, তো হাফ আসবে, হাফ কে করলে √2, এটা অ্যান্সার।
এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এগুলো সবগুলো ওই একই। বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। সো এখানে আসলে ডিফারেন্ট টাইপের ম্যাথ আমি দেখি নাই। কারণ সবগুলো ইজি আছে। তো হলো দেখো একটা বলি তাও। যেমন কোনটা বলবো? এই এটা দেখো। এখানে আসলে একেকটা ম্যাথ একেক রকম। তুমি হচ্ছে জাস্ট এইটুকু মনে রাখো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরলে এই সমীকরণ ধরতে হবে এটা, এক্স কে কেন্দ্র বিশিষ্ট ধরলে এটা। তবে এখানে তুমি যদি খেয়াল করো সব অঙ্কগুলো তোমার আহ এক্স অক্ষে মানে 0 0 কেন্দ্র বিশিষ্ট সবগুলো অঙ্ক। মানে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ সব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর আছে। দেখো তুমি উত্তরগুলো দেখলেই বুঝতে পারবে। এবং মজার ব্যাপার হলো তোমাদের এইগুলাই আসবে। হুম। তো খুবই ইজি অঙ্ক, জাস্ট একটু ঘাটাঘাটি করলেই হয়। যেমন ধরো আমি যদি 1 নম্বরটা করি, 5-এর 1, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে = 1/3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বলে দেয়নি কোন অক্ষের সমান্তরাল, ধরে নিতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল। ওইটার জন্য সূত্রটা ফেলতে হবে। তো তাই যদি হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা লিখবো আমি 2b² / a। তাহলে তো 2a² / b লিখতে হতো যদি ওয়াই কে সমান্তরাল হতো। সো দ্যাট ইজ হচ্ছে 8। এখান থেকে জাস্ট আমাকে কি এক্সট্রাক্ট করতে হবে, এ আর বি এর ভ্যালু। তাহলে তো হয়ে যাচ্ছে, কারণ আমাদের সমীকরণটা কি, x² / a² y² / b² = 1। ঠিক আছে? সো দেখো e = 1/3 কি করতে পারি, কি করা যায়? এখান থেকে একটা সূত্র নিয়ে আসা আপাতত যে 2b² = 8 সো ই এর সূত্রটা ফেলো যে e² = 1 - b² / a²। তাই যদি হয় e² এর ভ্যালু বসাই দাও, e² এর ভ্যালু হচ্ছে 1/9, 1 - b²/a²। সো এখান থেকে আমরা b² এর ভ্যালুটা বসাই দিই নাকি? b² এর ভ্যালুটা এখান থেকে কত আসবে দেখো, 4a। সো এটা 4a আর এটা হচ্ছে a²। এখান থেকে a এর ভ্যালুটা তুমি এক্সট্রাক্ট করবা, b এর ভ্যালুটা বের করবা, কাজ শেষ, তোমার অঙ্ক হয়ে গেছে। সো এগুলো আমি আর করতেছি না একটাও, এগুলো সব স্টেপ নিজে দেখবা, নিজে একবার ট্রাই করে দেখো, তারপর আমার কাছে আসবা। এরপরে এইটাও আমরা অলরেডি করে ফেলছি বিভিন্ন শর্ত থেকে। আচ্ছা এটা একটু আলাদা। হ্যাঁ, এটাও সহজ, একদমই সহজ। কি বলছে? উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, ফোকাস দেওয়া থাকে যে এত বিন্দুতে অতিক্রম করে। ঠিক আছে? তো এখন দেখো ফোকাস গুলা দেখে আমাকে বলো তো এটা কোন অক্ষের সমান্তরাল। এটা তো কেন্দ্রটা 0 0 তে হবে না। হ্যাঁ, কেন্দ্র তো জিরোতে, এটাও সহজ অঙ্ক। যাই হোক, কোন অক্ষের সমান্তরাল এবার তোমাকে কিন্তু বলে দিছে ওরা কোন অক্ষের সমান্তরাল, এটা বোঝা যাচ্ছে। 1 নম্বরটা, 2 নম্বরটা বলো কোন অক্ষের সমান্তরাল। হ্যাঁ, কিভাবে বুঝলা? না, ভুল বললা তো। ওয়াই অক্ষের সমান্তরাল 0,4 আর 0, -4 আছে। ওয়াই এক্সিসটা চেঞ্জ হচ্ছে। তোমার বৃহদাক্ষটা ওয়াই এক্সিসে আছে। দেখাই দেবো। এই যে এটা 0,4, এটা 0, -4। বৃহদাক্ষটা কোথায়? ওয়াই এক্সিসে না? তো এটা তো সহজ এখন, যে লেট ইকুয়েশনটা ধরে নিবা x² / a² y² / b² = 1 ওয়াই এক্সিসের সমান্তরাল। আচ্ছা, কেন আমি এটাই ধরলাম, কেন আমি এক্স কে ধরলাম না? দেখেই তো বোঝা যাচ্ছে এটা যদি উপকেন্দ্র গুলো হয় তাহলে এদের মধ্যবিন্দুটা 0 0 আছে। আর তোমার যদি কষ্ট হয় যে না এটা তো হচ্ছে না, তাহলে আমি একটা কাজ করি, ধরো তাহলে ইয়া করো, x - h² ধরো, y - k² ধরো। তাহলে h কে এর ভ্যালু বের করবা কিভাবে? উপকেন্দ্রদের মধ্যবিন্দু, দ্যাট ইজ 0 + 0/2 আর হচ্ছে 4 - 4/2, 0 0 একই আছে। এখন a² আর b² এর ভ্যালু বের করতে হবে। সো এটা কিভাবে বের করব? এটা বের করবো ওই যে ই এর সূত্রটা দিয়ে, আর এই যে এত বিন্দু দিয়ে যাচ্ছে এটা দিয়ে। তাহলে তোমার ম্যাথটা হয়ে যাবে। সো দ্বিতীয় নম্বর ম্যাথটা ঠিক তাই। এগুলো তুমি নিজে করো আগে। আমি এরকম না যে করে দিচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে নিজে করো, নিজে ট্রাই করো, নাহলে আসলে সব করে দিলে পরে নিজে করতে অসুবিধা ফিল করবো। এরপরে 7 নম্বরের যে ম্যাথ গুলো আছে এগুলো হচ্ছে ক্ষেত্রফল টাইপের।
তো এগুলো আমরা অলরেডি করছি, তোমার যদি খেয়াল আছে কিনা, আমরা প্রথম ক্লাসে সাথে সবগুলাকে আমরা আদর্শ আকারে নিছিলাম, কারণ এগুলো একটা আদর্শ আকারে নাই। তখন আমি এইগুলো অঙ্ক দিয়ে তোমাকে আদর্শ আকার করাটা শিখাইছি, সো ওইটা পারবা। বাকি এর ক্ষেত্রফল বের করতে হবে, এবং ওই যে অক্ষ দুইটার দৈর্ঘ্য হ্যান ত্যান উপাদানগুলো বের করতে হবে, এগুলো বের করতে পারবে না? ইজিলি পারবা। সো এইগুলো দেখে নিবা। জাস্ট আমি এখানে রাখছি এগুলো এই জন্যই, যে যাতে করে তুমি অঙ্কগুলোকে আলাদা করতে পারো। ঠিক আছে? যাতে করে অঙ্ক আসলে তুমি বুঝতে পারো যে আচ্ছা এটাই অঙ্ক এইভাবে আসবে, এটা অঙ্ক এইভাবে করতে হবে। এরপর হচ্ছে আমাদের স্পর্শক সংক্রান্ত আছে, এটা বোধহয় আমাদের লাস্ট টপিক। আচ্ছা, স্পর্শক সংক্রান্তটা আমি কাল করাবো, কারণ ওটাতে আমাকে একটু বকতে হবে। এইটা দেখো, উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করা, যেটা আর কি, এইটাও আমরা করছি অলরেডি। ওই যে মানে উপবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপর হচ্ছে ওই যে বৃহদাক্ষ কত, কেন্দ্রগুলো কত, পারবা না, ফোকাসের স্থানাঙ্ক গুলো কত, সূত্রগুলো মনে রাখলে হয়ে যাচ্ছে। ফোকাসের স্থানাঙ্ক E, 0, ওই যে চার্টটা যেটা ছিল প্রথম ক্লাসটা আর কি আমাদের, সেটাই হচ্ছে এটা। এখানে রাখছি তাহলে কেন? যাতে করে তুমি আলাদা করতে পারো ওগুলো, এইটুকুই। তো এটাও SW, আর এটাও SW। তো এখানে আমি তোমার বইয়ের প্রত্যেকটা অঙ্ক, ওই এসইও আহমেদের সব আমি টাইপ অনুযায়ী আলাদা করে দিছি, যাতে করে বই যখন খুলো যাতে আহ, সহজে প্রস্তুতি নিতে পারো। তো এটা তুমি বইয়ে মার্ক করে নিতে পারো যদি থাকে। আর স্পর্শক সংক্রান্তটা খালি থেকে গেল, এইটা আমরা নেক্সট দিন এটা আলোচনা করে আমরা অধিবৃত্তটা করবো। ঠিক আছে? আর বই তো মোটামুটি আমাদের শেষ। তো তোমার কাজ হচ্ছে তোমার বইয়ের যে উদাহরণের যে ম্যাথ গুলা সেগুলো করো। স্পর্শকটা খালি বাদ আছে, ওটা আমি করাই দিব, সমস্যা নেই। ঠিক আছে? তো এই আর কি, আজকে তাহলে এইখান থেকেই থাকুক।